জীবন মানেই ভালো খারাপের মধ্যে থেকেই হচ্ছে জীবন, তা নাহলে তো জীবন নয়, তাহলে তো স্ট্রেট লাইন হয়ে যাবে, তার মানে আমাদের লাইফ চলছে না। এই ইন্ডাস্ট্রিটা আমরা সবাই জানি ভীষণ আনপ্রেডিক্টেবল একটা জায়গা। দর্শকদের ভালো লাগলে তুমি থাকবে, দর্শকদের না ভালো লাগলে তুমি থাকবে না, বাই বাই। যে কোনো অন্য মেয়ের মতনই আমিও খুবই সাধারণ একটি বাড়ির মেয়ে। চিরকাল একটা অভ্যেস ছিল ঘুম থেকে উঠে একটা হাতে কফি নিয়ে আমার একটা নিজের একটা মি টাইম, যেখানে সবাই ঘুমোচ্ছে আমি একা আছি। এখন ওই একা থাকার কোনো জায়গায় নেই, টাইমও নেই। সেলেব টকে এই মুহূর্তে রয়েছি টলি কুইন কোয়েলের সঙ্গে। আর কোয়েলের সঙ্গে আড্ডা মানে আমি বলবো যে আনকাট আড্ডা। আর যেটা প্রথমেই জিজ্ঞেস করা যে কোয়েল, আমি শুরুতেই জিজ্ঞেস করবো না কেমন আছো, কারণ যখনই আমি জিজ্ঞেস করবো তুমি বলবে ভালো, বিকজ ইউ আর অলওয়েজ কামিং উইথ ইউর পজিটিভিটি অ্যান্ড ইউর সাচ আ বিউটিফুল স্মাইল। থ্যাংক ইউ সো মাচ মানুষ, থ্যাংক ইউ ফর ইউর কাইন্ড ওয়ার্ডস। হ্যাঁ, আমি সবসময় ভালো। এটা ভালোর ব্যাপারটা না, আমি যদি আমাকে বলো, আমি ছোট্ট করে বলি এটার ব্যাপারে, যেহেতু তুমি এই কথাটা বললে তাই জন্য বললাম। বিকজ ইউ আর অলওয়েজ উইথ পজিটিভিটি। হ্যাঁ, সেটা আমার ছোট বয়সে, আমরা মল্লিক বাড়িতে তো আমি 5 বছর বয়স অবধি আমি ওখানেই মানুষ হয়েছি। তারপরে পরবর্তী কালে আমরা গলফ ক্লাবে শিফট করি। কিন্তু ওই সময়টা আমার মনে আছে ছোট বয়সে একটা ঘরে ল্যান্ডলাইন থাকতো, আর সেখানে দাদু বসতেন, আর ওইখানে দাদু টিভি দেখতেন, আর ওইখানে আমরা টিভিও দেখতাম। আর তারপরে যাদের ফোন আসার কথা তারা ল্যান্ডলাইনে গিয়ে তারা ফোন রিসিভ করতো। তো আমি যখন ফোন তা একবার মনে আছে আমার দিদির কোন বান্ধবী ফোন করেছিল, দিদি ফোনটা রিসিভ করে হ্যাঁ বল, হ্যাঁ হ্যাঁ চলছে এরম বলেছে। তো দাদু খুব বকেছিলেন, দাদু বললেন যে চলছে কেন, বলো দারুণ চলছে। তো তখন দিদি একটু হকচকে মনে মনে ভাবলে যে দারুণ আবার কি আছে, জীবন যেরকম চলে সেরকমই চলছে। কিন্তু তারপরে দিদি বলছে হ্যাঁ হ্যাঁ ওই দারুণ দারুণ চলছে, এরম ভাবে একটা আনসার দিয়েছিল। তো পরে আমি বুঝতে পারলাম যে দাদু সবসময় এই কথাটা এত এমফ্যাটিক্যালি বলতেন যে আমি ভালো আছি, দারুণ আছি, কারণ জীবনটা জীবনের মতন করেই চলে, কিন্তু তোমার পজিটিভ থিঙ্কিং এবং পজিটিভ পার্সপেক্টিভটাই তোমার জীবনটাকে ভালো করে দেয় এবং সুন্দর করে দেয়। তাই জন্য অনেক কিছুর মধ্যেও ভালো থাকাটা কিন্তু আমাদের সব থেকে বেশি জরুরি, খুব ইম্পর্টেন্ট। এবং তুমি নিজে ভালো থাকলে আমার মনে হয় তোমার সবাইকে তুমি ভালো রাখতে পারবে। একদম, যেমন লুকিং বিউটি ইজ ফিলিং বিউটি আমরা যেমন বলি, আমার মনে হয় উল্টোটাও, মানে ফিলিং বিউটি ইজ অলসো লুকিং বিউটি। একদম তাই, একেবারে তাই। ভেতর থেকে অনুভূতিটা এলে দেখবে তোমার চেহারায় এমনিতেই রিফ্লেক্টেড হবে। এক্স্যাক্টলি, তোমার প্রসঙ্গে সেজন্যই বললাম, বিকজ ইউ আর অলওয়েজ কামিং উইথ ইউর পজিটিভ ভাইবস, মানে সবসময় একটা হাসি খুশি, একটা পজিটিভ ভাইবস। দেখবে নেগেটিভিটি বা নেগেটিভ ভাইবস চারপাশটা খুব নেগেটিভ করে তোলে। ঠিক কথা। দেখো, জীবন মানেই ভালো খারাপের মধ্যে থেকেই হচ্ছে জীবন, তা নাহলে তো জীবন নয়, তাহলে তো স্ট্রেট লাইন হয়ে যাবে, তার মানে আমাদের লাইফ চলছে আসা যাওয়ার মাঝে, আপ ডাউন অলওয়েজ, হার্টবিটের মতন। একদমই এই আসা যাওয়ার মাঝে যেই সময়টুকু আমরা জীবনকে দিচ্ছি, সেই সময়টা যদি একটু ভালো থাকা এবং ভালো রাখা যায় তাহলে সবথেকে প্রয়োজন, সবথেকে বড়, সবথেকে প্রয়োজন ওটাই, এবং তুমি সেটা মেনটেন করো। চেষ্টা করছি। এইটা যে শুরুতে বললাম যে টলি কুইন, এই যে তোমার এতদিনের যাত্রা, মানে টলি কুইন তো তোমাকে তোমার ফ্যানেরা ভালোবেসে বলে। সো এই যে একটা আমি বলবো সিগনেচার, এটাকে মেনটেন করাও ইজ অলসো ভেরি ডিফিকাল্ট। এত বছর ধরে তুমি তোমার এই ইমেজটাকে বজায় রেখেছো, এবং সেই ভালোবাসা দিয়ে ভক্ত অনুরাগীরা, দর্শকরা আজও টলি কুইন আমাদের কোয়েল। না, সেটা দেখো, সেটা তো আমার কিছুই কৃতিত্ব নয়, আমার পুরোটাই আমার মনে হয় দর্শকদের জন্য, কারণ তাদের জন্যই আজকে আমি যা হতে পেরেছি, তাদের জন্য হতে পেরেছি, তাদের ভালোবাসার জন্য হতে পেরেছি। আমি যখন গ্র্যাজুয়েশন করছিলাম সাইকোলজি নিয়ে, তখন ফার্স্ট ইয়ারে আমি যখন সেকেন্ড ইয়ারে পড়ি, তখন আমার সিনেমার অফার আসতে শুরু করে গোখেলে। তো সেখানে আমি যখন করতে শুরু করেছিলাম, তখন ভাবতেও পারিনি যে এত বছর আমি এই ইন্ডাস্ট্রিতে থাকবো, কারণ এই ইন্ডাস্ট্রিটা আমরা সবাই জানি ভীষণ আনপ্রেডিক্টেবল একটা জায়গা। দর্শকদের ভালো লাগলে তুমি থাকবে, দর্শকদের না ভালো লাগলে তুমি থাকবে না, বাই বাই, টাটা, সেই জিনিসটা হয়। তো প্রত্যেকটা মানুষ এত 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 মাত্রায় ভালোবাসা দিয়েছেন, তারা এত আশীর্বাদ করেছেন বলেই হয়তো এতটা পথ চলেছি। তার মধ্যে আমার কোনো কৃতিত্ব নেই, পুরোটাই ওনাদের কৃতিত্ব। তোমারও আছে বিকজ অফ ইউর ডেডিকেশন, এত দিনের পরিশ্রম। দেখো, এটা তো আমার মনে হয় এটা ভীষণ মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। দেখো মানুষ, আমার মনে হয় কাজের জায়গাটা
যদি কমিটমেন্ট না দেওয়া যায় বা রেসপন্সিবিলিটি নিয়ে কাজটা না করা যায়, তাহলে কাজের মূল্য ঠিক দেওয়া হয় না। কাজ মানে মানে পুজো করার মতন, মানে সাধনার মতো। তো কাজ যখন আসছে তখন আমি ডেফিনেটলি আমি মন দিয়ে করার চেষ্টা করি, আমি আমার দিক থেকে 100% দেওয়ার চেষ্টা করি। তারপরে ডেফিনেটলি অনেক সময় এখনও হয় যে পরবর্তীকালে কখনো কোনো ছবি দেখলাম, মনে হলো যে কেন আমি এরকম করলাম, কেন আমি ওরকম করলাম না, সেরকম মনে হয়। সেটা তো সবসময় সব কাজেই হয়। আর শিক্ষা তো শেষ হয় না, শেখার কোনো শেষ নেই। তো তাই জন্য আমার মনে হয় এন্ড অবধি, যতদিন অবধি আমি কাজ করব ততদিন আমি ওই আমার খুঁতখুঁতে ব্যাপারটা থাকবে, এবং ভগবান করুক যেন সবসময় থাকে খুঁতখুঁতে ব্যাপারটা, কারণ সেটাতেই আমার মনে হয় ইমপ্রুভমেন্টটা হয়। সব জেনে ফেললে তাহলে তার ইমপ্রুভমেন্টটা হবে না। তা যাই হোক, হ্যাঁ সেটা আছে। এবং বাট হ্যাঁ, আমি আমার দিক থেকে আমার মনে হয় দ্যার ইজ নো সাবস্টিটিউট টু হার্ড ওয়ার্ক। তো তাই জন্য আমি আমার সব থেকে বেস্টটা দেওয়ার চেষ্টা করি। এই কালচার, এই শিক্ষা, এই সংস্কৃতি কি মানে মল্লিক বাড়ির থেকে পেয়েছো, না বাবার থেকে পেয়েছো, বা চারপাশের মানুষজন থেকে পেয়েছো, পরিবারের? সবাই তো অনেক রকমভাবে ইনফ্লুয়েন্স তো করেইছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে আমি বলবো আমার বাবার কথা সব থেকে বেশি, কারণ বাবাকেই আমি আইডলাইজ করি। বাবাকে ছোট বয়স থেকে এমনভাবে দেখেছি যে বাবা কাজের জায়গায় টোটাল কমিটমেন্ট দেন, আবার বাড়িতে এসেও বাবা একদম ফ্যামিলি পার্সন হিসেবে, পরিবারের মানুষ হিসেবে বাবা বাড়িতে থাকতেন। তো তাই জন্য এটা আমার মনে হয় অনেকটা আমার বাবার কাছ থেকে পাওয়া, যে ওই কমিটমেন্টের জায়গাটা বা অ্যাবসলিউট রেসপন্সিবিলিটি। কারণ আমার এখনও মনে আছে, বাবা, আমি যখন প্রথম ছবি করি তখন বাবা বলেছিলেন তুমি যদি দায়িত্ব না নিতে পারো তাহলে তুমি করবে না। এটা এত পরিষ্কার কথা, একদম পরিষ্কার। এটা কাজের জায়গাটা আমার মনে হয় দায়িত্ব নেওয়ার ব্যাপার। সেই দায়িত্বটা যদি কোনো মানুষ না নিতে পারে তাহলে আমার মনে হয় না করাটাই বেটার। আর যখন কেউ কাজটা করে তখন আমার মনে হয় 100% দেওয়ার চেষ্টা করা উচিত, অন্তত সেই মানুষটার দিক থেকে। একদম খুব গুরুত্বপূর্ণ কথা। আর কোয়েলকে আমরা যেমন দেখি, মানে গ্ল্যামার ইন্ডাস্ট্রিতে তুমি যেমন হিরোইন, টলিউডে এতদিন ধরে আছো, কিন্তু যখন মল্লিক বাড়িতে আমরা দুর্গাপুজোর সময় যখন যাই, তুমি কিন্তু একেবারে বাড়ির মেয়ে। মানে আমি দেখেছি পরিবারের সদস্যদের মাঝে বা তখন যত দর্শনার্থী আসছে সেখানে কিন্তু তুমি একেবারে তোমার এই গ্ল্যামার ওয়ার্ল্ডের পোশাকটাকে ছেড়ে তারপর মল্লিক বাড়িতে পা রাখো। আমি তো বাড়িরই মেয়ে, যে কোনো অন্য মেয়ের মতনই আমিও খুবই সাধারণ একটি বাড়ির মেয়ে। অন্য মেয়েটা হয়তো অফিসে গিয়ে কাজ করে, আমাকে হয়তো সিনেমাতে এসে কাজ করতে হয়। তো সেটা, এই জায়গাটা এত সিম্পল, সেটা মানে আলাদা করে ভাবতে হয় না যে এটা আমি বাড়ির মতন করে থাকবো, তেমন নয়। আমি ভীষণই একটা পাশের বাড়ির সাধারণ মেয়ের মতন, আমিও তেমনই সাধারণ, এবং আমি ওরমভাবেই থাকতে ভালোবাসি। যেহেতু তুমি কোয়েল মল্লিক, সুতরাং ক্যামেরা বলো বা মিডিয়ার ফ্ল্যাশ লাইটগুলো তোমার দিকে যখন আসি একটু ইতস্তত বোধ করো, মনে হয় সব অ্যাটেনশন আমার দিকে কেন? পুজোর সময় বলছো? একদম ঠিক কথা। একদম আমার ভীষণই এম্বারেসিং লাগে, কারণ আমার ঠিক বাকি সব মানে ফ্যামিলির সদস্যদের মতন আমিও তাই বাড়ির মধ্যে। তো তাই জন্য যখন মনে হয় ক্যামেরা স্পেশালি আমাকে দেখাচ্ছে, আমার মনে হয় আমি তো কিছু স্পেশাল নই, আমি তো একই, কেন তাহলে আমাকে আলাদা করে দেখানো হচ্ছে? তাই জন্য আমার ডেফিনেটলি ভীষণ ইতস্তত লাগে, আমার ভীষণই এম্বারেসিং লাগে। আমি খুব একটা মানে আমি শুটিংয়ের যে জায়গায় যেরকম আমি জানি দ্য ক্যামেরা উইল বি অন মি, কিন্তু বাড়ির ক্ষেত্রে আমার মনে হয় সবাই এক, তো তাই জন্য সেটা আলাদা করে ক্যামেরা আমার উপর থাকলে আমার একটু অসুবিধা লাগে। আমি বক্স অফিসে আমরা জানি যে 3 নম্বর ফ্র্যাঞ্চাইজি কিন্তু এটা। হ্যাঁ, একদমই তাই। রিয়েলি নাইস। সো সোনার কেল্লায় জকের ধন 3 নম্বর ফ্র্যাঞ্চাইজিতে বড় কথা যে জকের ধনটাকে দর্শকরা জকের ধনের মতো একদিন আগলে রেখেছে। দেখো 3 নম্বর হওয়া কিন্তু এমনি নয়, ভালোবেসেছে বলে তো তোমরা আবার নিয়ে এসেছো, সেটা না? সো সোনার কেল্লায় জকের ধন শুটিংটাও যেমন আমি জানি খুবই ইন্টারেস্টিং ছিল। সেখানে জয়সলমীর মনে ঘুরতে গেছো অনেক, কিন্তু শুট মনে হয় ওখানে ফার্স্ট টাইম হয়নি। আমরা জয়সলমীরে শুটিং করেছি প্রথমবার। এর আগে আমি পরিবারের সঙ্গে গেছি জয়সলমীর ঘুরতে, কখনো ভাবিনি ওইখানে আবার কখনো ফিরবো শুটিংয়ের জন্য। তাও আবার মুকুলের বাড়িতে গেছি শুটিংয়ে, কারণ জয়সলমীরে মানে সোনার কেল্লায় জকের ধন শুনলেই বোঝা যায় মুকুল তো থাকবেই। মুকুল আছে যখন দুষ্টু লোকও থাকবে, পরশ পাথরও আছে, সবই আছে। আর
যখন মুকুল তো তাই জন্য আমরা যখন এবারে জয়সলমেরে পা রাখলাম আর যখন আবার ওই এক জায়গায় মুকুলের বাড়িতে গেলাম, ওখানে একটা খুব ইম্পর্টেন্ট সিন আছে, ওখানে শুটিং করেছি। কিছু কিছু জায়গায় সত্যজিৎ রায়ের ছবি দেখেও ভালো লাগে, যে কারণ দেখো সিনেমা লাভার্স তো পুরো পৃথিবীতে বিশ্ব জুড়ে সিনেমা লাভার্স আছে, তো তাদের কাছে জয়সলমেরের একটা অন্য জায়গা মানে এসে গেছে, কারণ সোনার কেল্লার জন্য অন্য জায়গায় মানুষ সোনার কেল্লাকে রেখেছে। রাইট, এক্স্যাক্টলি তাই। তো তাই জন্য পর্যটকরাও যখন আসছে তখনও তারা স্পেশালি যায় সোনার কেল্লা দেখতে আর মুকুলের বাড়িটা দেখতে। তো দেখে ভালো লাগে যে এরকম সবাই ফরেনার্সরা আসছে, আমরা যখন শুটিং করছি ফরেনার্সরা ঘুরছে, ফরেনার্সরা আসছে আর ইয়ে মুকুলকা ঘর হ্যাঁ ক্যা এরকম ভাবে বলছে, সব বলছে। তো ইট ওয়াজ লাভলি, মানে এত ভালো লাগছিল ভেবে যে ওরা আমেরিকান অ্যাকসেন্টে বা তাদের নিজের ইউরোপিয়ান ফরেন অ্যাকসেন্টে, আর অন্যজন আবার অন্য অবাঙালিরা, ইন্ডিয়ার বিভিন্ন অবাঙালির বাকিরা তারাও আবার বলছে এক্স্যাক্টলি। তো তাই জন্য এটা ভীষণই ইন্টারেস্টিং ব্যাপার এবং খুবই ভালো লেগেছে আমাদের ওইখানে শুটিং করে। জয়সলমেরের অলি গলিতে সব জায়গা, আমার মনে হয় কোনো গলি বাদ নেই যেখানে আমাদের শুটিং হয়নি। উঠের পিঠে চড়েও শুটিং হয়েছে। তারপরে আর এটা বোঝাই যাচ্ছে একটা অ্যাবসলিউট থ্রিলার, কিন্তু এমন একটা ছবি যেটা একটা ম্যাগনাম ওপাস, যেটা দেখেই বোঝা যাচ্ছে, একটা ট্রেলার দেখেই বোঝা যায় একটা বিশাল বড় আকারে এবং লার্জার দ্যান লাইফ। আর এমন একটা ছবি যেটা 8 থেকে 80 সবাইকার ভীষণ ভালো লাগবে, মানে সপরিবারে গিয়ে ছবিটা দেখার মতন একটা ছবি, মানে এন্টারটেইনিং মুভি, অ্যাবসলিউট এন্টারটেইনিং, আনন্দের একটা ছবি, একটা থ্রিলিং, এবং থ্রিলারটা অতটাই যেটা বাচ্চারাও নিতে পারবে বড়রাও নিতে পারবে, মানে সব রকম। কোয়েল মল্লিক মানেও কিন্তু দর্শকরা রিলেট করে, এন্টারটেইনার হিসেবে তোমাকে দেখে, বিকজ তুমি মেইন স্ট্রিম হিরোইনের ছবি করেছো আর পরবর্তীতে যে ছবিগুলোও করেছো সবকিছুর মধ্যে কিন্তু এন্টারটেনমেন্ট এলিমেন্ট রয়েছে। তুমি নিজেও বিশ্বাস করো যে জীবনে তো নানা টানাপোড়েন থাকবে, কিন্তু হলে গিয়ে ওই 2.5 ঘন্টা এন্টারটেইন হওয়াটা খুব ইম্পর্টেন্ট। আমার মনে হয় ওটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। দেখো জীবন এমনিতেই এতটা গম্ভীর হয়ে গেছে ম্যাক্সিমাম লোকের জন্য, যে তারপরে ওই 2-2.5 ঘন্টা যখন ওরা সিনেমা হলে যান তখন ডেফিনেটলি তারা এন্টারটেনমেন্টের জন্যেই ওনারা যান সিনেমা হলে, যাতে ওই সময়টা অন্তত তাদের নিজেদের দুঃখ কষ্ট ব্যথা সব ভুলে থাকা যায়। তো তাই জন্য সেটা আমার কাছে ভীষণ ইম্পর্টেন্ট। এবং আমি যেহেতু কমার্শিয়াল ফিল্ম ম্যাক্সিমাম আমার ক্যারিয়ারে শুরুটাও সেরকম, একদমই তাই। সো আই থিঙ্ক এন্টারটেনমেন্ট প্লেজ আ ভেরি ইম্পর্টেন্ট রোল ফর মি অ্যাজ অ্যান অ্যাক্টর অলসো। ওকে, এবারের যে তোমার যাত্রাপত্র শুরু হলো তোমার মেয়ে হওয়ার পর, আমার মনে হয় তুমি খুব তাড়াতাড়ি তোমার মেয়ে হওয়ার পর কাম ব্যাক করলে, বিকজ কবির হওয়ার পর তুমি কিন্তু অনেকটা গ্যাপ নিয়েছিলে। ঠিক কথা, কবিরের পরে আমি অনেকটাই গ্যাপ নিয়েছিলাম, কিন্তু এই ছবিটা আমি এখন কোনো ছবি শুটিং শুরু করিনি যদিও, কিন্তু আমার ছবি এখন পরপর রিলিজ হবে, তো তাই জন্য একটার পর একটা রিলিজ হতে চলেছে। প্রথম এটা, এর আগে জঙ্গলে মিতিন মাসি হয়েছিল কবিরের জন্মানোর পরে, এটা স্বার্থপর বলে আরেকটা সিনেমা আছে, আর আরেকটা হচ্ছে একটি খুনির সন্ধানে মিতিন, সেটাও খুব ইন্টারেস্টিং একটা গল্প নিয়ে আমরা মিতিন মাসিটা করেছি এবারে। তো আশা করছি সবকটাই ভালো লাগবে দর্শক, পরপর মুক্তির অপেক্ষায়। আর তাছাড়া এটাও ঠিক যে কবির যেহেতু তোমার ফার্স্ট টাইম ছিল, তারপরে ইউ আর ইউজ টু, মানে এখন তুমি এখন বেশ এক্সপার্ট হয়ে গেছো। এক্সপার্ট না হলেও অন্তত আমি জানি যে কি করে এই সময়টাকে ব্যালেন্স করতে হবে, কারণ সত্যি কথা প্রথম সন্তান সব থেকে অনেকটা না ওই মনে হয় যে মানে আমি করতে পারবো তো, ঠিক করছি তো, মানে এই জিনিসগুলো হয়, ইনসিকিউরিটি কাজ করে একটা, ডেফিনেটলি একটা মনে হয় আমি কোন জিনিসটা ভুল করলাম। এখনো প্রত্যেকটা পদে পদে শিখছি, এখনো তাই যদিও, কিন্তু তার মধ্যেও আমি বলবো যে অন্তত ছোটটা খুবই ছোট, এখন 5 মাস, খুব একটা বেশি বুঝছে না। আর 5 বছরের যে 5 বছরের আমার কবির, সে এখন তার নিজের ক্লাস নিয়ে ব্যস্ত, তার বন্ধু নিয়ে ব্যস্ত। আমিও তাই জন্য এখন এই সময়টা একটু ফাঁকা পাচ্ছি নিজে করবার জন্য কিছু। রাতে ঘুম হয় আমার কাছে, ওই মি টাইম আর রাতের ঘুমটা পুরোটাই এখন লাক্সারি হয়ে গেছে। তো 4-5 ঘন্টার ঘুমটাও আমার মনে হয় অনেকটাই ঘুম হয়ে গেছে, তো সেটা। আর সকালবেলা উঠে আমার একটা সবসময় চিরকাল একটা অভ্যেস ছিল, ঘুম থেকে উঠে একটা হাতে কফি নিয়ে আমার একটা নিজের একটা মি টাইম, যেখানে সবাই ঘুমোচ্ছে আমি একা আছি। এখন ওই একা থাকার কোনো জায়গাই নেই, টাইমও নেই কোনো। মি টাইমটা আবার কবে ফিরে পাবো জানি না। কিন্তু কবির কিভাবে অ্যাকসেপ্ট করছে যে নতুন ফ্যামিলিতে সদস্য আছে, বোন দুজনের মধ্যে দারুণ টাচউড, ভীষণ ভালো বন্ডিং। কবির ঘুম থেকে উঠলে প্রথম কাজ করে হচ্ছে
কাভিয়ার ঘরে ঢুকে পড়ে এবং আবার ঘুমোতে যাওয়ার সময় আবার কাভিয়ার ঘরে ঢুকে পড়ে। ও একটা সময় পর্যন্ত ও না পুতুল খেলার মতো করে ওর সঙ্গে খেলতো। ওকে তারপর আমাকে বোঝাতে হয়েছে সে একটা মানুষ, ওটা পুতুল নয়, তুমি যা ইচ্ছে করে হাত ফাত টেনো না, সেসব করে। কিন্তু হ্যাঁ, ও খুব এনজয় করে, কাভিয়ার প্রেজেন্সটা ও খুব এনজয় করে। মানে বুঝতে পেরেছে যে বাড়িতে এটা তো একটা নারীর টান হয়, মানে একদম তাই। ও ভীষণ ভীষণ মানে একটা টাচউড, ভগবানের অনেক আশীর্বাদ, ভীষণ ভালো বন্ডিং একদম। এবং এই আলোচনার মধ্যে দিয়ে যেমন আমরা জকের ধরনের আলোচনা করছি, সব কিছুর মধ্যে যতবারই তোমাকে ফেস করি কোয়েল, সবসময় যেমন বললাম একটা পজিটিভ এনার্জি। কিন্তু কোয়েল মল্লিক বলতে কিন্তু আরেকটা জিনিস, যে কোনো গসিপ নেই কোয়েল মল্লিককে নিয়ে, কোনো বাজে কথা নেই, কোনো হেডলাইন নেই, কিছু নেই। মানে কোয়েল মল্লিক এত একটা ক্লিন প্রোফাইল মেনটেন করা, দিস ইজ ভেরি টাফ অলসো। তোমাকে নিয়ে আমি কখনো কোনো ট্রোলিং গসিপ সোশ্যাল মিডিয়াতে এগুলো দেখি না। হ্যাঁ, মানে টাচউড, এতবার করে তোমরা জিজ্ঞেস করো না, তারপরে হয়তো পরের মুহূর্তে কি একটা ট্রোলিং শুরু হয়ে গেল, আমার একটা কিছু মেসেজ হয়ে গেল। কিন্তু মানে দেখো, এটার কোনো উত্তর তো আমি দিতে পারবো না। আমি শুধু এটাই বলবো যে অডিয়েন্স হ্যাজ বিন ভেরি কাইন্ড। আমি আর কি বলবো বলো, কারণ আমি তো কনসিয়াসলি ওরমভাবে কিছু ভাবিনি যে ও এটা হলে ট্রোলড হবো, ওটা হলে ট্রোলড হবো না। এটাই আমি মানুষটা এরকমই এত বছর দেখেছি, যখন আই এম শিওর এখন বাই নাও লোকেরা জানে যে আমি কীরকম মানুষ হিসেবে। তাই জন্যই হয়তো যদিও বা এদিক ওদিক হয়তো কোনো রিমার্কস এসছেও বা না এসছে, আমি ঠিক জানি না এক্স্যাক্টলি, কিন্তু ওভারলুকড মানে হচ্ছে আমার মনে হয় যে অন্যরাই এত উত্তর দিয়ে দেয়, তাহলে আমাকে আর কিছু উত্তর দিতে হয় না তার জন্য। মানে ট্রোলিং কালচারের মধ্যে তুমি নেই, যেটা বলা। হ্যাঁ, থ্যাংক ইউ, নেই, থ্যাংক ইউ সো মাচ, এখনো পর্যন্ত নেই। আর এটাও একটা বিষয় তা না, তুমি ইউ আর অলওয়েজ ভেরি অর্গানাইজ, ভেরি সিস্টেমেটিক অ্যান্ড ভেরি প্যাশনেট টু ইয়োর ওয়ার্ক। সেটা আমার মনে হয় তোমার পথটাকে আরও কী বলো সুগম করে তোলে, বা তুমি অনেকটা কনফিডেন্ট হও যে যেটা করছি সেটা আমি ঠিকই করছি, এবং আমার মনে হয় তোমাকে অনেক বেশি মাইলেজ দেয় সেটা। কাজটাকে আমি একদম নিষ্ঠা দিয়ে করি এবং নিষ্ঠার সঙ্গে আমি আমার কাজ করি। আমি খুব সিরিয়াসলি নিই আমার কাজের জায়গাটাকে। আমি কখনো কোনো সময় এক মুহূর্তের জন্য মনে হয় না যেটা আমার একটা আমি এন্টারটেনমেন্ট দিচ্ছি অডিয়েন্সকে, কিন্তু আমি নিজের এন্টারটেনমেন্টের জন্য আমি এই ইন্ডাস্ট্রিতে আসি। আমার এখানে আমার একেবারে আমার কাজটা ভীষণ নিষ্ঠার জায়গা এবং নিষ্ঠার সঙ্গে করার চেষ্টা করি। যথেষ্ট পরিশ্রমী আমি, সেটা আমি নিজেও জানি। প্রথম দিন থেকেই আমি কখনো এক সেকেন্ডের জন্য, এক মুহূর্তের জন্য আই হ্যাভ নেভার টেকেন মাই ওয়ার্ক অর মাই পজিশন ফর গ্রান্টেড। কখনোর জন্য আমার মনে হয় না যে আমি তো পেয়ে গেছি, তাহলে তো এবার রিল্যাক্স করা যায়, সেটা তো কখনোই নয়। সবসময় আমার ভগবানের কাছে ভীষণই কৃতজ্ঞতা স্বীকার করি যে এতটা মানুষের কাছ থেকে এত আশীর্বাদ এবং ভালোবাসা পেয়েছি এত বছর। পার্সোনাল আর প্রফেশনাল লাইফ দুটোকে কিভাবে আলাদা রাখো? মানে কনসিয়াসলি রাখো না এটা স্ট্রিক্ট ডিসিশন, মানে পার্সোনাল লাইফ পার্সোনাল থাকবে, প্রফেশনাল লাইফ প্রফেশনাল থাকবে, ইউ মেনটেন দ্যাট? পার্সোনাল আর প্রফেশনাল লাইফ ডেফিনেটলি আমি ভীষণই আলাদা করে রাখার পছন্দ করি, কারণ আমি আমার লাইফ হিসেবে, আমার নিজস্ব পার্সোনাল লাইফ হিসেবে আমি ভীষণই প্রাইভেট, এবং সেই কারণে হয়তো বলা হয় প্রাইভেট লাইফ। লাইফের মানুষটাকে ওরমভাবে তো বলা হয়। আমি নিজের প্রাইভেসিটাকে ভীষণ মেনটেন করার চেষ্টা করি আমার পার্সোনাল ক্ষেত্রে, আমার পার্সোনাল লাইফটার ব্যাপারে আমি ভীষণ প্রোটেক্টিভ। আমি ভীষণই আমি নিজের মতন করে রাখার চেষ্টা করি। আর আমি পাবলিক ইমেজটা একটা অন্য জায়গায়, যেখানে আমার কাজের জায়গা, সেই কাজের জায়গাটাকেও আমি অ্যাবসলিউট 100% কমিটমেন্ট দিয়ে করার চেষ্টা করি। এই এত বছর ধরে নিজের একটা রিজিম মেনটেন করা, নিজেকে সুন্দর রাখা, সেটা কি করে? নিজেকে সুন্দর রাখা মনে হচ্ছে, আমার মনে হয় সব জিনিসটাই থিঙ্কিংয়ে, থ্যাংক ইউ সো মাচ সেটার জন্য। কিন্তু আমার মনে হয় পুরোটাই থিঙ্কিংয়ের ওপর ডিপেন্ড করে। তুমি যদি ভালো চিন্তা করো, ভালো, তাহলে আমার মনে হয় পুরোটাই রিফ্লেক্টেড হয় অন দ্য ফেস। আর তাছাড়া তুমি যদি আমি আমার ফিটনেসকে ভীষণ গুরুত্ব দিই। আমি চিরকালই ফিটনেসকে ভীষণ গুরুত্ব দিতাম, এখনও ভীষণ ফিটনেসকে গুরুত্ব দিই। যদি কেউ আমাকে জিজ্ঞেস করে এটা আমার পার্টিকুলার সাইজে থাকবার জন্য কিনা, কিন্তু একদম তাই নয়।
পার্টিকুলার সাইজটা হয়তো হয় কারণ জিম করলে খুব স্বাভাবিকভাবে একটা পার্টিকুলার একটা সাইজ আসে, কিন্তু কখনো কোনো পার্টিকুলার আমাকে এরকম স্লিম অ্যান্ড ট্রিম থাকতে হবে সেরকম কখনো আমার মাথায় আসেনি। আমাকে ভেতর থেকেই আমি ভীষণ আই লাইক টু বি ফিট। আমি যাতে দৌড়তে পারি, আমি যাতে মানে সিঁড়ি দিয়ে আপ ডাউন করতে পারি, ওপর নিচ করতে পারি কিছু না ভেবে, সেটার জন্য আমার ফিটনেসটা আমার কাছে ফাইট করতে পারি। হ্যাঁ, তাই জন্য আমার কাছে ফিটনেসটা ভীষণ ইম্পর্টেন্ট। একদম। রুবি যদিও সেভাবে ফাইট করছে না, রুবি এখানে একেবারে ফাইট করছে না, সে একজন ডাক্তার, সে সাইকিয়াট্রিস্ট, তো তাই জন্য সে ফাইট করার কোনো জায়গা নেই। কিন্তু এখানে বিমল এবং কুমার দারুণ ফাইট করেছে, আই এম শিওর অডিয়েন্সের ভীষণ ভালো লাগবে। বহু বছর কাপস খাও না? না, আমি কার্বস একদম খাই, কিন্তু আমি পোর্শন কন্ট্রোল করি। আমি এক্স্যাক্ট দেখো, আমি মাইন্ডলেসলি আমি কোনো খাবার দাবার খেতে ভালোবাসি না, বা এক সময় একদম ওরকম করে খাই না তেমন নয়। ধরো নিমন্ত্রণ বাড়িতে গেলাম বা বন্ধুদের সঙ্গে বেরোলাম, তখন তো অবভিয়াসলি কোনো রকম কোনো চিন্তাই করি না। সেকেন্ড টাইম পুজোর সময় এক্স্যাক্টলি, সেকেন্ড টাইম এক্স্যাক্টলি পুজোর সময় ভোগ খাওয়া, কোনো কিছু চিন্তা করি না খাবারের সময়। কিন্তু আমার রেগুলার রুটিনটাকে আমি একটা ডিসিপ্লিনে থাকার চেষ্টা করি, সেগ্রিগেট করে দেওয়া। হ্যাঁ, আমি ডিসিপ্লিনে থাকার চেষ্টা করি। আমি ডেফিনেটলি ভাত খাই, রুটি খাই, সবজি খাই, মাছ খাই, যা খাই আমি সবই খাই, কিন্তু সব জিনিসটা একটা কোয়ান্টিটিটাকে একটা প্রপোর্শনে রেখে। একদমই তাই। কোয়েল, অলওয়েজ নাইস টু টকিং উইথ ইউ। থ্যাংক ইউ সো মাচ। এবং তুমি এরকমই হাসি খুশি, এরকমই ভালো এবং এরকমই পজিটিভ থাকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ। একদম। কথা বলছিলাম কোয়েল মল্লিকের সঙ্গে, ক্যামেরা কাঞ্চন ভূমিকার সঙ্গে মানুষ বসা, নিউজ 18 বাংলা।